পড়ানো শেষ হতেই আনিকা ঘরে ঢুকে এলো, বলল, সুজানা, আপনার যদি পড়ানো শেষ হয় তাহলে আমার সাথে একটু আসুন। কোথায়? ওই মা আর কাকের কাছে। আপনার সাথে নাকি কিছু কথা আছে। সুজানা শুকনো ঢোক গিলল। আমার সাথে? কিন্তু আমার সাথে কিসের কথা? তেমন কিছু না, মেহুলকে নিয়ে কিছু কথা বলবে। সুজানা মনে মনে বিরক্ত হলো, এখানে পড়ানোটাই তার কাজ, কারো খোঁজ খবর দেওয়া না। আবিদ কলম গালে রেখে সুজানার দিকে তাকালো, বলল, টিচার, তুমি এখনই চলে যাবে? হুম, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, সুন্দর করে করবেন, ঠিক আছে? ওকে টিচার। টিচার, তুমি কালকে আমাদের মতো বসবে। সুজানা হেসে আনিকার দিকে তাকালো। আনিকা রুক্ষ গলায় বলল, একদম চুপ। টেবিল কি বসার জায়গা? সুজানা, আপনি কিছু না বললে ওদের এসব বাজে আবদার দিন দিন বেড়েই যাবে। এভাবে পড়তে না দিলে ওরা পড়বে না ম্যাডাম। থাক, চলুন, আমার শেষ। আবিদ আর অনা একসাথে চিল্লিয়ে বলল তারাও যাবে। আনিকা বিরক্ত হয়ে তাকালো, বলল, অভির কাছে যাও, একদম দুষ্টুমি করবে না। দুজনে বেরিয়ে গেল। আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সুজানা। মর্জিনা বেসিনে কিছু ধুতে ধুতে বকবক করছেন। সুজানাকে দেখে আঞ্জুমা বেগম কিছু একটা বললেন সালমা বেগমকে। সালমা বেগম সুজানাকে এক পলক দেখে বলল, বৌমা, মেয়েটাকে বসতে দাও। না না, দরকার নেই, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। সবাই একে অপরের দিকে তাকালো। চোখাচোখির পর সালমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন, ওই, তোমার বান্ধবীর সম্পর্কে কিছু কথা জানার ছিল। বৌমা, অফিকে একটু ডাক দাও তো। আনিকা মাথা দুলিয়ে চলে গেল। সুজানার বুকটা তখনও কাঁপছে অল্প স্বল্প। এটা চাইছেটা কি? মন্থর গতিতে হেঁটে হেঁটে রান্নাঘরে পা রাখলো অভিক। সুজানা মাথা ফেরাতে সুজানাকে ইতস্তত অবস্থায় দেখে ভ্রু কুচকালো সে। কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুই কোথা থেকে জেনেছিস যে মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে? হ্যাঁ, এই মেয়েটা তো মেহুলের সাথে পড়ে। তুই এই মেয়ের মুখ থেকে শোন। এই মেয়ে, বলো তো, ওর কারোর সাথে সম্পর্ক আছে? সত্যি করে বলো। সুজানার চোখ তখন মেঝেতে নিবদ্ধ। অভিক আর চোখে তাকালো। এই মেয়ে, কথা বলতে লজ্জা কিসের বলো? সুজানা আকপাছ না ভেবে বলল। আছে। সাথে সাথে সবার কপালে ভাঁজ পড়ল। অভিকের কপালের ভাঁজ আরো গাঢ়। ওর পরিবার হয়তো জানে না এগুলো, কিন্তু ছেলের পরিবার জানে। আমি এটুকু জানি। ও মা, কি বলে এই মেয়ে? সুজানা পিছু ফিরে এক পলক অভিকের দিকে তাকালো, তারপর ঘাড় ঘুরিয়ে আবার সবাইকে এক পলক দেখে বলল, আসি। আচ্ছা মেয়ে, শোনো। সুজানা পিছু ফিরল। সালমা বেগম এবার বিনয়ী গলায় বললেন, এইসব তোমার বান্ধবীকে আবার বলো না যেন। তোমাকে ভালো মনে হলো, তাই জানতে চাইলাম। সুজানা উত্তরে মৃদু হাসল শুধু। তারপর বাড়ি থেকে বেরোনোর সময় আবিদ আর অনা কোথা থেকে যেন ছুটে এলো। সুজানার হাঁটু জড়িয়ে ধরে বলল, তোমাকে সুজান ডাকি? সুজানা হাসলো, মাথা নিচু করে বলল, খুব শখ। ডাকি? সুজান ডাকি? সুজানা মাথা দুলালো। তোমার সাথে যাবে আবি। অনা লাফিয়ে উঠে বলল, অনাও যাবে? টিচার, আনা যাবে? এই ছাড়ো সুজানা, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। সুজানা ওদের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল, না না না, ওদের ওসব ভালো লাগে আমার। আম্মু, টিচার বাড়ি যাব। আনিকা চোখ লাল করে তাকালো। সুজানা গাল টেনে দিয়ে বলল, কাল নিয়ে যাব, আজ তো টিচার শপিং মলে যাবে। আবিও শপিং মলে যাবে। আনিকা তাকে কোলে তুলে নিল, বলল, একদম চুপ, সবাইকে জ্বালিয়ে মারে। এখন তোমার পাপাকে ফোন দেব। আবির ধস্তাধস্তি লাগালো কোল থেকে নামার জন্য। আনিকা অভিককে ডাক দিয়ে বলল, অভি, একটু এদিকে আয় না। সুজানাকে বের হতে দিচ্ছে না, এক আছাড় মারবো একদম। আবির ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুজানা বলল, বকবেন না, ছেড়ে দিন। অনা ততক্ষণে সুজানার আঙ্গুল ধরে দাঁড়িয়েছে। ফিস ফিস করে বলল, টিচার, টিচার, আমি তুমি চলে যাই কেমন? সুজানা চোখ বড় বড় করে চাইলো। এ কাদের পাল্লায় পড়ল সে? আনিকা আবিদের গালে ইতিমধ্যে ঠাস ঠাস বসিয়ে দিয়েছে। সে ফ্লোরে গড়াগড়ি শুরু করে দিয়েছে। অভিক দৌড়ে এসে কোলে তুলে নিল। সুপারম্যান এই অবস্থা কেন? আবিদ নাক টেনে সুজানার দিকে আঙ্গুল বাড়িয়ে বলল, সুজানের সাথে যাব।
তো যাবে, কাঁদতে হচ্ছে কেন? আই লাভ দিস না। মেয়েটাকে ছেড়ে দে। ও দেরিতে বেরোলে বাড়ি ফিরতে দেরি হবে। মেয়ে মানুষের কত সমস্যা তুই বুঝবি না। ওদের দুজনকে নিয়ে যা। অনা এসো, টিচারকে ছাড়ো। অনা মাথা দুলালো। সুজানার পেছনে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে লুকিয়ে থাকলো। সুজানা কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। আনিকা বলল, টিচার বললো তো কাল নিয়ে যাবে। কাল যেও, হ্যাঁ। এখন টিচারকে ছাড়ো, শপিং মলে যাবে। ছাড়ো, আমার কাছে এসো। অনা মাথা দোলালো, সে আসবে না। অভিক বলল, টিচারের বাড়ি না যাক, শপিং মলে তো যেতে পারে। হ্যাঁ ভাই, রাইট মিস সুজানা? সুজানা কপাল ভাঁজ করে তাকালো, চোখ সরিয়ে বলল, ওকে জিনিয়াস, কান্না থামান। আমরা শপিং মলেই যাব এবার, ঠিক আছে? টিচার যাবে? হ্যাঁ, টিচারকে তো যেতেই হবে। তুই নিয়ে আসবি তোর সাথে করে। সুজানাকে তাহলে পৌঁছে দিস। শিওর মিস সুজানা, আপনি রাজি? সুজানা দুপাশে মাথা নাড়ালো। যন্ত্রণা, আবার জিজ্ঞেস করে রাজি কিনা। সুজানা মুখে বলুন রাজি কিনা। সুজানা আনিকার দিকে তাকালো। আনিকা অভিকের দিকে চোখ রাঙিয়ে বলল, মজা করছিস মেয়েটার সাথে? রাজি কিনা জিজ্ঞেস করছি। বললো তো। আমি ইশারা বুঝি না। সুজানা ছোট করে বলল, রাজি, চলো অনা। অভিকের দিকে কেমন করে তাকিয়ে তারপর অনাকে নিয়ে বেরিয়ে গেল সে। অভিক আবেদকে নিয়ে বেরোলো। সুজানাকে পিছু ডেকে বলল, সুজানা গাড়ি ওদিকে। কোন দিকে? ওদিকে। সুজানা সেই বরাবর তাকালো, কিছু না দেখে চাহনিতে কাঠিন্যতা এনে বলল। আমি ইশারা বুঝি না। অভিক মৃদু হাসলো। ডান পাশে তাকান। সুজানা ডানে পাশে তাকিয়ে বলল, ওকে। অনা আঙ্গুল দেখিয়ে বলল, অফি, অফি তুমি টিচারকে সুজান ডাকো। অভিক ঘাড় মালিশ করলো। জেল হতে পারে মাদার। সুজানা তাকাতেই বলল, আপনাকে কিছু বলিনি, গাড়িতে গিয়ে বসুন প্লিজ। সুজানা গাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অনা দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটের কাছে দাঁড়ালো। সুজানাকে ডেকে বলল, সুজান কাম হিয়ার। সুজানা চুপটি করে দাঁড়িয়ে রইল, ছোট্ট করে বলল, আমি পেছনে বসবো ম্যাডাম। অনা কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বলল, এখানে আম্মু বসে, ওখানে পাপা বসে। আমি পাপার কোলে বসি, আবি আম্মুর কোলে বসে। সুজানা তার কথা না বুঝে ভ্রু কুচকে চেয়ে রইল। আরেকবার ঘড়িতে সময় দেখে নিল। ততক্ষণে অভিক এসে সিটে বসলো, বলল, আপনাদের টিচারকে বসতে বলুন। সুজানা পেছনের সিটে বসলো। অনাও নেমে পেছনের সিটে গেল। আবিদও পেছনের সিটে গিয়ে বসলো। অভিক ঘাড় ঘুরিয়ে বলল, সুপারম্যান সামনে আসুন। আবি অফির কাছে যাও। আবি তোর চুল টেনে ধরলো। চুপ চুপ, পচা মেয়ে। আবি এখানে বসবে। সুজানা ছাড়িয়ে পড়ল। কি হচ্ছেটা কি? কথায় কথায় ঝগড়া কেন? আবিদ, এটা কেমন কথা? আবিদ ফুপিয়ে তাকালো অনার দিকে। সুজানা বলল, আবিদ যাও, সামনে যাও, অভির কোলে গিয়ে বসো। কথাটা বলেই সাথে সাথে জিভ কামড় দিল সুজানা। চোখ বুজে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, এরা আমায় পাগল বানিয়ে ফেললো নাকি? কি বলে ফেললাম? সুজানার প্রতিক্রিয়া কিংবা বিড়বিড়ানি স্পষ্ট দেখার জন্য মিররটা আগেই তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল খুব সন্তর্পণে। সুজানার কথায় আবির রেগে গিয়ে বলল, আবি বসবে না, তুমি বসো অভির কোলে। সুজানা কথাটা শুনে লজ্জায় ওড়না টেনে দিল মুখের ওপর। একদম মাথাটা ঝুঁকিয়ে নামিয়ে নিল। অনেকক্ষণ পর শটান হয়ে বসে চোখ যেই খুলল, একদম সরাসরি মিররে চোখ পড়তে কান গরম হয়ে উঠল তার। এলোমেলো ভাবে হাতড়ে ব্যাগ খুঁজে নিয়ে বলল, আমি রিক্সা করে যাব, গাড়ি করে যাব না। মিরর থেকে চোখ দুটো ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল অভিক। গাড়িটা পার্কিং লটে পার্ক করে এসে সুজানাকে দেখতে পেল না অভিক। অনা আর আবিদাকে নিয়ে কোথাও চলে গেল। তাদের খুঁজতে খুঁজতে একটি ছোটখাটো দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। হ্যাংলা পাতলা একটা ছেলে কোথা থেকে যেন ছুটে এসে সালাম দিল। আপনি কাউকে খুঁজছেন স্যার? ছেলেটাকে দেখে অভিক মৃদু হাসলো, পিঠ চাপড়ে বলল, লিমন, কি অবস্থা? আমি এখানে পার্ট টাইম চাকরি করি স্যার। গুড। পড়াশোনা কেমন চলছে? ভালো স্যার। ওকে। এদিকে একটা মেয়েকে আসতে দেখেছো? কালো রঙের ড্রেস পরেছে, সাথে দুটো বাচ্চাও ছিল। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওইদিকে গিয়েছে।
মাত্রই গেল। ওকে, ভালো থেকো। অভিক সেই দিকে এগিয়ে গেল। দোকানটা মাঝারি সাইজের। অনা আর আবির দোকানের জিনিস ধরে টানাটানি করছে। দুটো ছেলের তাদের পেছনে পেছনে ছুটছে। অভিক তাদের দেখে হাসলো। এই বিচ্ছ দুটোর এখানেও শান্তি নেই। সুজানা দোকানদারের সাথে বেশ আন্তরিকভাবে কথা বলছে, কথার ফাঁকে ফাঁকে হাসছে। অভিক দোকানটাতে চোখ বুলালো। সুই সুতো থেকে শুরু করে কাপড় চোপড়ের বিভিন্ন উপকরণ দোকানটিতে। অভিককে দেখে একজন যুবক এগিয়ে এলো। স্যার, আপনার কিছু লাগবে? না, আমি ওনার সাথে এসেছি। সুজানা ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে পেয়ে ব্যস্ত গলায় বলল। একটু তাড়াতাড়ি প্যাকেট করেন আঙ্কেল। দোকানদার প্রশ্ন ছুড়ল। উনি কে? তোমার আত্মীয় নাকি? আরে না, বাচ্চাগুলোর চাচা। তারা বলতে বলতে অভিক এসে দাঁড়ালো তার কিছুটা দূরে, বলল। এসব দিয়ে কি করবেন সুজানা? সুজানা চমকে তাকালো। সুই সুতোগুলো দেখিয়ে বলল। এগুলো হুম। মায়ের জন্য, মা সেলাই করে তো তাই। ও, কি কি সেলাই করে? মুখও সেলাই করে। সৌজন্য তার রক্ষার্থে বলল। ওই যে জামা কাপড়, এই আর কি। লেডিস ওর জেন্টস? লেডিস। মাথা দুলিয়ে চলে গেল অভিক। কোলে করে অনাকে নিয়ে এলো। অনেকটা উঁচুতে কালো পাথর মিশেল রঙের কিছু লেস দেখিয়ে অনাকে বলল। ওগুলো নেবেন? ওগুলো দিয়ে কি হবে? অভিক অনার গালে চুমু খেলো, বলল। ওগুলো আমার লিটল মাদারের জন্য। আপনারও চাই? সুজানা মাথা নামিয়ে দুলিয়ে বলল না। অভিক লেসগুলো কেনার পর বলল। ওকে, চলুন। কিন্তু আমি বাড়ি ফিরবো। অভিক ঘাড় ফিরিয়ে তার দিকে ভ্রু কুচকে তাকালো, তারপর অনাকে বলল। মাদার, কি খাবো আমরা? চিকেন বার্গার, এগ স্যান্ডউইচ, চিকেন টোস্ট, চিকেন উইংস, স্প্রিং রোল। সবগুলো খাবো। কিন্তু আপনার টিচার পালাই পালাই করে কেন? টিচার খাবো খাবো, তুমি খাবে? মোচা মোচা। সুজানা ডান হাতে বাম হাতের বাহুতে হাত বোলাতে বোলাতে বলল। আমি রেস্টুরেন্টে বসে খেতে পারবো না, আশেপাশে প্রতিবেশী আছে। অভিক ফুস করে শ্বাস ছাড়ল। দু ঠোঁটের ফাঁকে বাতাস ছেড়ে বলল। ওকে, ওদের নিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। কিন্তু আমি বাড়ি ফিরবো। আমি আপনাকে নামিয়ে দেব। সুজানা চুপ করে থাকলো। উফ, তাকে ছেড়ে দিলে কি হয়। অভিক তাদের রেখে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে চলে এলো হাতে করে বেশ বড় সাইজের কয়েকটা প্যাকেট নিয়ে। সুজানা অনা আর আবিদকে সামলাতে ব্যস্ত। অভিক আসতেই বলল। কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, আমি আসি। এসব কার জন্য এনেছি? খেয়ে যান। সুজানা আবার সময় দেখতেই অভিক বলল। আপনার মা জানেন আপনি শপিং মলে এসেছেন, সো দেরি হলে জেরা করবেন না। সুজানা গাড়িতে গিয়ে চুপচাপ বসলো। অভিক তিনজনকে 3 প্যাকেট দিল, বলল খেয়ে নিতে। সুজানা, আমি এক্ষুনি গাড়ি স্টার্ট দিচ্ছি, আপনাকে আজানের আগেই বাড়িতে পৌঁছে দেব। সুজান, বাড়ি যাব। সুজানা কিছু বলতে যাবে তখনই অভিক বলল। টিচার যেদিন বলবে সেদিন যাবেন। সুজানা লজ্জিত হলো, মিহিস্বরে বলল। ওরা যেতে পারে। ওদের সাথে ওদের চাচ্চু আছে, ভুলে যাবেন না। সুজানা মাথা নামিয়ে অন্যমনস্ক হয়ে চিকেন উইংসে এক কামড় দিল, কি যেন ভাবছে চিন্তিত হয়ে। অভিক মিররে তার চিন্তিত চেহারা দেখে হাসলো মনে মনে। বাড়ির কাছে পৌঁছতেই সুজানা গাড়ি থেকে নেমে গেল। অনা আর আবিদকে আদর করে দিয়ে অভিককে বলল। ওরা আমার সাথে আসতে পারে। ওরা আপনাকে জ্বালিয়ে মারবে সুজানা। সুজানা মাথা নামিয়ে নিল। অনা আবিদকে হাত নেড়ে টাটা দিয়ে চলে যাওয়ার সময় আবিদ বলল। সুজান, বাড়ি কোথায়? ওই যে 3য় তলা, ওখানে টিচার থাকে। টিচার, টাটা, সি ইউ, বাই বাই। সুজানাও হাত নাড়ালো। গাড়ি চলে যেতে সুজানা হাঁপ ছাড়লো। উফ, ঘরে কিছু নেই। নিয়ে গেলে কি খাওয়াতো ওদের? কালকেই তো মাসের বাজার হবে তার, কি জ্বালা। ঘরে যেতে না যেতে সাজিয়া বেগম বলল। কি রে, তুই গাড়িতে চড়ে এলি? আর বলো না মা, বিচ্ছু দুটো আসার জন্য এমন বায়না ধরেছে, শেষমেশ ওদের শপিং মলে নিয়ে আসতে হলো। ওদের ছোট চাচা আছে না, উনি সামাল দিয়েছেন কোনো মতে। ওহ, সব এনেছিস তো? হ্যাঁ, সায়েম কোথায়? এখনো বাড়ি ফেরেনি? আজ ফিরুক, পিঠের ওপর কয়েক ঘা দেব। কাল দোকানদার করিমের বউ কাপড় দিতে এসে জানালো তোর ভাইকে নাকি এলাকার ছেলেদের সাথে সিগারেট টানতে দেখেছে। কি বলো, সাইফাইকে বলো নাই? পিটিয়ে সোজা করে দেবে বলল, তাই বলিনি। পড়ার জন্য তো কম মায়ের বকুনি খায় না, কিন্তু তাতে ওর হচ্ছে।
মামের কথার ফাঁকে বারান্দার দরজার কলিং বেল বেজে উঠল। সুজানাকে আটকে সাজিয়া বেগম নিজেই এগিয়ে গেল দরজার পাশ থেকে মোটা পাটি বেত নিয়ে। সাইম ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়ানো ছিল। সাজিয়া বেগম দরজা খোলার সাথে সাথে দুগা লাগিয়ে দেবেন খেয়াল করেননি সে। ছেটকে কয়েক পা পিছিয়ে যেতে সাজিয়া বেগম বলল, আসবি না তুই বাড়িতে? বোনের পিছু পিছু বাড়ি ফেরা হচ্ছে। হ্যাঁ, তোর ভাত নাই এই বাড়িতে। সাইম গোলগাল চোখ করে মায়ের পেছনে বোনের দিকে তাকালো। সুজানা নাক ফুলিয়ে বলল, ভাই তুই নাকি সিগারেট টানছিস? কে বলল? হারামির বাচ্চা, তোর বাপ নাই তুই জানোস না? তুই এতিমের বাচ্চা, এতিমের মতো চলবি। তুই রাস্তাঘাটে গুন্ডার মতো চলবি, আর মানুষ সেটা আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবে। আমি কারো খাই না কারো পড়ি যে মানুষের কথা শুনবো? হ্যাঁ, আমি এত কষ্ট কাদের জন্য করতেছি? কাদের মানুষ করার জন্য? বন্ধুদের সাথে মজা করে একটা ধরিয়ে দিয়েছিলাম আম্মা, আর করব না। না, তুই বের হ। তুই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবি। সাইফ আসুক, তোর পিঠের চামড়া ছিলে নিতে বলবো আমি। সুজানা সাজিদা বেগমকে টেনে নিয়ে গেল। সাইমকে ইশারায় বলল, যা না, নিচে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক, যা যা। বলেই চোখ টিপল ভাইকে। সাইম দোতলা থেকে নামার সময় গুনগুন করে গান গেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে একটা মেয়েকে দেখলো। ডান পাশে চুল ফেরানো, গায়ে লাল রঙা ফ্রক। সাইমকে দেখে মুচকি মুচকি হাসছে, যেন ব্যঙ্গ করছে মায়ের মার খেয়েছে তাই। সাইম চোখ রাঙিয়ে ব্যাট দেখিয়ে বলল, এক লাথি দিব, যাতে একদম নিচে গিয়ে পড়স। সেটা তোমার মতো স্মোকারের সাথে কোনো কথা নাই। রোজার বাচ্চা বোঝা। সাইম ভাই। রোজার চিৎকারে রাহেলা দরজা খুলে উকি দিলেন। সাইম দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে দেখে বললেন, কি রে, তোরা আবারও ঝগড়া করছিস? হ্যাঁ রে, আজও বকুনি খেলি নাকি? সাইম উত্তর দিল না, পা নাচাতে নাচাতেই নিচে নেমে দাঁড়িয়ে থাকলো। রোজা তিনতলার রেলিং ধরে উকি দিয়ে চিল্লিয়ে বলল, সাইম ভাই কেন ধরতে বললো আন্টি? এমনি দাঁড়িয়ে থাকলে হবে না? সাইম হাতের মুঠো খুললো আর বন্ধ করলো। কাছে পেলে ঠাস ঠাস করে দিয়ে গাল লাল করে দেবে বেয়াদবকে। সাজাদা বেগম একটু শান্ত হতে সাইমকে নিয়ে এলো সুজানা। হাত মুখ ধুয়ে এসে পড়তে বসলো সাইম। সুজানা চা করে এনে দিল। অভিকে দেয়া প্যাকেটের খাবারগুলো দিয়ে বলল, মায়ের রাগ ভাঙবে না আজ। তো কি করব আমি? চুপচাপ পড়। তোর সামনে এসএসসি ভাই, সারাক্ষণ খেলা খেলা করলে হবে না। আমি ক্রিকেটার হব আপা, জানিস আজকের ম্যাচে। উফ, পরে শুনবো, আগে খেয়ে নে। এগুলো আম্মাকে দিয়ে আসি। এগুলো কে দিল? ওই অনা আর আবিদ আছে না, ওদের চাচু। রেস্টুরেন্টে খাবো না বললাম, তাই প্যাকেট করে দিল। সুজানা চলে যাওয়ার সময় সাইম ডেকে বলল, আপা, আমার পরীক্ষার পরে তোকে টিউশনি করতে হবে না, আমি করব। আগে ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নে। আমি রাত দিন পড়েছিলাম, আম্মা জানে। আচ্ছা, রোজার বাচ্চা এখানে কেন এলো আপা? কি রোজার বাচ্চা? ওকে আমি এগুলো খেতে ডেকেছি। কেন? আরে আস্তে, ও আমার আরেকটা বোন তো তাই। ও আমার বোন না। তোর না আমার। ওকে তোর বউ বানাবো। সাইম চিল্লিয়ে ওঠার আগে কানে দু আঙ্গুল ঢুকিয়ে রাখলো সুজানা। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল। ওই তোর নামে, হ্যাঁ তোর নামে। দেখ তোর নামে এ সময় থামে। শহীদ মিনারের চত্বরে ঝরা পাতা আর ধুলো ছেড়ে পা টেনে বসেছে বন্ধুমহল। বুট বাদামের খোসা ছড়েছে অনেক জায়গায়। হালকা রোদ আর পিনপিনে বাতাসের রোমাঞ্চকর পরিবেশে বসেছে গানের পশেরা। খোলা গলায় গানের আসরে মেতে উঠেছে বন্ধুরা। প্রায় 3 দিন পর ভার্সিটি হলে পা রেখেছে সুজানা। এসে দেখলো আগের মতোই মেতে আছে বন্ধুরা। তাকে দেখে সাইডে সরল সবাই। আরে আরে, আমরা ভাবলাম তোর আর মেহুর মেজবান খাইতে যাবো। যা, মজা ছাড়। কেমন আছিস তোরা? পুরনো তারের গিটারটি উপর আঙ্গুল চালিয়ে সুর তুলল নিখিল। বলল, আমার মন ভালো নাই। সবাই একসাথে হেসে উঠল। শান্তা বলল, তোরে আর মেহুরে এ 2 দিন খুব মিস করেছি জানু। খুব প্রেসারে ছিলাম। আমাদের অনেক নোট কিন্তু বাদ পড়েছে। নোটগুলো দিবি। ক্লাসে দেব। সবাই কথা বলছিল এটা ওটা নিয়ে। তার ফাঁকে শান্তা দাঁড়িয়ে পড়ল। গলা খাকারি দিয়ে হাতের মুঠো মুখের সামনে দিয়ে বলল, গাইস, আমার কথা শোনো সবাই। সবাই তার দিকে তাকালো। শান্তা বলল,
গাইস, আগামী রোজ শুক্রবার আমাগো মেহুর বিয়া। শুক্রবারের পরের দিন তোমরা চলে আইসো মিয়া। সবাই হো হো করে হেসে উঠল। মেহুলও হেসে উঠল। পেছন থেকে ধপাস করে কেউ একজন ব্যাগ দিয়ে মারল তাকে। শান্তা টাল সামলাতে না পেরে সুজানার সামনে এসে মুখ থুবড়ে পড়ল। রেগিমেগি তাকাতে ছেলেটা ক্রুর হেসে বলল, তোর বিয়ে হয় না কেন ভাই? তোর মতো অশান্তি থাকা আজ তো একটা যন্ত্রণা। আহিরের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে। আহির গা ছাড়া ভাব দেখিয়ে বলল, তোর কাকের গলা তুই শুনেছিস কখনো? কাউ কাউ করে মানুষ হাসাচ্ছস? তোরে ভাষণ দিতে বলছে কে? শান্তা রেগেমেগে তাকাতে সুজানা হাসি থামিয়ে বলল, প্লিজ তোরা আবার ঝগড়ায় লেগে পড়িস না। মেহুল কিছু বল। শান্তা গাল ফুলিয়ে ম্লান মুখে সুজানার পেছনে গিয়ে বসে থাকলো। বিড়বিড়িয়ে বলল, ওরে কিছু করলে তোরা তো আমাকে কথা শোনাতি এখন। ওরে কিছু বলিস না তুই। আহিরের বাচ্চারা আমি দেখে নিব। আহির হাসতে সুজানা বলল, তোরা থাক, আমি আর মেহুল উঠি তাহলে। সারাক্ষণ ঝগড়া। রাগ করেছে তনু মনা, চোখ করেছে লাল, ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে, ফুলছে দুটো গাল। আহির হাসি চেপে শান্তার দিকে তাকালো। শান্তা মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিখিল বলল, রাগ করো না মিষ্টি তনু, রাগ করো না আর। মানছি আমি, ভুলটা আমার, মানছি আমি হার। ভুল হয়েছে, ঘাট হয়েছে, ধরছি আমি কান। হাসো এবার মিষ্টি করে, ভাঙো এবার মান। মেহুল শান্তার দিকে তাকিয়ে বলল, মান ভেঙেছে? আর একটা দিলে ঠিক হয়ে যাবে। শান্তা তেরে গিয়ে ব্যাগ দিয়ে ধপাস ধপাস মারা শুরু করলো। মারতে মারতে বলল, আমার কি বল শক্তি নেই ব্যাটাগিরি দেখাস? সুজানা আর মেহুল ছাড়িয়ে নিতে পারল না। শেষমেশ আহির নিজের ব্যাগটা কেড়ে নিল। শান্তার হাত মোচড় দিয়ে বলল, উইমেন। আহির হাত ছাড়। পেছন থেকে কেউ একজন বলে উঠল, স্যার স্যার, ঝগড়া বন্ধ কর। আহির হাত ছেড়ে দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়ালো। সুজানা আর মেহুলও ব্যাগ তুলে নিল। শান্তা বলল, টাকলো নাকি রে? পাশ থেকে কে যেন প্রত্যুত্তর করলো। আরে না, নতুন স্যার এসেছেন গতকাল, উনি। শান্তা ছুটে ব্যাগ কাঁধে তুলতে তুলতে বলল, শুনছি কিন্তু দেখি নাই কাল, আজ দেখমু। জানু মেহু চল। আমাদের ডিপার্টমেন্টে? জানি না ভাই। ও। গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামতেই গাড়ির দরজা খুলে বেরিয়ে আসা পুরুষ প্রতিবিম্বটাই চেনা চেনা মনে হলো সুজানার। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখলো নতুন স্যারকে। পরনে ডার্ক ব্লু রঙা ইন করা শার্ট, হাতের মুঠোয় কিছু সাদা রঙের পেপার মোড়ানো। ব্যস্ত পায়ে হেঁটে পাশ থেকে আগত স্টুডেন্টদের সালামের উত্তর দিতে দিতে এগিয়ে গেলেন তিনি ডিপার্টমেন্টের দিকে। সুজানা শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, ওনার নামটা? কালকে টাকলু স্যারের মুখে ওনাকে ফারদিন ডাকতে শুনেছি। শান্তা আর মেহুল ড্যাব ড্যাব করে সুজানার দিকে তাকালো। পিন পতন নীরবতা কেটে আবারও গুঞ্জন শুরু হতেই প্রফেসর মোর্শেদ উদ্দিন পোর্টফোলিও ম্যানেজমেন্টের বইটা বন্ধ করে ভ্রু কুঁচকে সবার দিকে তাকালেন। হাউ স্টুপিড! আবারও তোমরা আমার সাথে মস্করা শুরু করেছো? ধর টাকলা, ভ্যান ভ্যান করিস না ভাই, টেনশনে মরে যাচ্ছি। আমাদের স্কুলের বাচ্চা পেয়েছে এই টাকলা। এইসব কুটনামি করেই তোর মাথা সব চুল গেল। প্রফেসর মোর্শেদ সময় ফুরিয়ে আসতে নোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলেন দরজার বাইরে এক পা দুপা করে পাইচারি করছেন সদ্য জয়েন হওয়া প্রভাষক। মোর্শেদ উদ্দিন কপালের এক পাশে চুলকে বললেন, ও, আরেকটা কথা, আজকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল নতুন স্যার পড়াবেন। ফারদিন সাহেব, আসুন আসুন। আমি আজকে ওদের একটু বেশি করে পড়িয়ে দিচ্ছি। ভীষণ অসভ্য এরা, নতুন স্যারের সাথে যেন ভণ্ডামি না করে। অভিক ভেতরে প্রবেশ করে হাসলো মৃদু। সবাই তখন দাঁড়ানো। সুজানা, মেহুল আর শান্তা একেবারে লাস্টে। প্রথম দুই বেঞ্চ ছাড়া যাদের দেখা যেত না তারা একদম শেষে। ব্যাপারটা অনেকের কাছে আশ্চর্যের। মেহুল কুড়ের গুঁতো মেরে বলল, আমি তোকে বলেছিলাম এই ক্লাসটা করব না, শুনলি না তো? বেরোনোর সুযোগ কোথায় পেলাম? আর উনি কি বাঘ নাকি? দেখ, আজ না হোক কাল তোর সাথে ওনার দেখা হবে। প্লিজ এরকম মাথা খারাপ করিস না। ভার্সিটিতে সব হ্যান্ডসাম হ্যান্ডসাম সারা শীতেছে কেন? এই ব্যাটা তো এখন বেশ অর্ধেকের ক্রাশ হয়ে যাইব। সবাই ক্রাশ খাইয়া কিছুদিন পর ফাঁসও খাইব। মেহুল হেসে উঠল। সুজানা বলল, এবার চুপ যা। প্রফেসর মোর্শেদ উদ্দিন অভিককে দেখে সবার উদ্দেশ্যে বললেন, এভরিওয়ান, তোমাদের নতুন স্যার কিন্তু ভারী মিষ্টি।
তোমরা যদি ওনার কাছেও কালার হয়ে যাও তাহলে বলতেই হবে আমার টাকলা হওয়ার একমাত্র কারণ তোমাদের মতো স্টুডেন্ট। সবাই হো হো করে হেসে উঠল। অভিকও হাসলো। উনি অভিকের সাথে হাত মিলালেন, অন্য হাতে কাজ চাপড়ে বললেন, আসি হ্যাঁ, অল দ্য বেস্ট ফারদিন। থ্যাংক ইউ স্যার। ইয়া, আরেকটা কথা, ওদের একদম লাই দেবেন না। নিখিল নিয়াত হাত তোলো। তৃতীয় সারি আর প্রথম সারির প্রথম বেঞ্চের দুজন স্টুডেন্ট হাত তুলল। মোর্শেদ উদ্দিন হাসলেন, বললেন, এরা হচ্ছে এই ব্যাচের টপার, খুবই ভালো। আরও কয়েকজন আছে, যেমন নিখিলের পাশের জন আহির আর ওর পেছনের দুজন। মেয়েদের এদিকে ওই ডান পাশের গুলো আরও কয়েকজন আছে, আপনি বুঝে যাবেন অবশ্য। আর বাকি সবাই ভীষণ ফাঁকিবাজ, একটু এদিক সেদিক হলেই ক্লাস থেকে আউট করে দিবেন, একদম বাইরে। অভিক হেসে উঠল। আরে হাসির কথা নয় ফারদিন সাহেব, কয়েকদিন ক্লাস নেন, নিজেই বুঝে যাবেন যে এরা কেমন। আসি, সাবধান কিন্তু হ্যাঁ। অভিক মৃদু হেসে মাথা দুলিয়ে। ইয়েস স্যার। মোর্শেদ উদ্দিন যেতেই অভিক সামনের হান্টার ডেস্কে দু হাতে ভর দিয়ে সামনে দৃষ্টিপাত করল। নিহাত আর নিখিলকে উদ্দেশ্য করে বলল, বসুন। স্যারকে নিশ্চয়ই ভীষণ খ্যাপান আপনারা। সবার ঠোঁটে হাসি, যার মানে হ্যাঁ। এনিওয়ে, আমি আজ বেসিক কিছু থিওরি পড়াবো। আপনারা এলইডি স্ক্রিনে তাকান। আমাগো উনি তো আসা মাত্রই পড়া শুরু করে দিয়েছে, একটু পরিচিত তো হবে। হ্যাঁ, ডিউটির মায়েরে বাপ। চুপ কর, এদিকে না আসলেই ভালো। তখন তো বলছিলি যে কেন ভয় পেতে হবে ওনাকে, এখন অন্য কথা বলিস। এদিকে আসলে যে ভয় পাবো এমন না, একটা অন্যরকম ব্যাপার আছে শান্ত। আচ্ছা এবার চুপ থাক। শান্তা চুপ করলো। নিহাত নামের মেয়েটি বলল, স্যার সবাই আপনার সাথে পরিচিত হতে চান। ও ইয়েস, আমার ক্লাস অনেক পাবেন আপনারা, পরিচিত হওয়া যাবে। পে অ্যাটেনশন ইন ক্লাস। ওকে স্যার। মেহুল সুজানাকে ডেকে বলল, জানো আমার না ভয়ে কেমন হাত পা কাঁপছে। উনি যদি জানতে পারেন আমি মেহুল, তাহলে কেমন রিয়াকশন হবে? কিছু বলবেন না, চুপ যা তো ভাই। তোদের কথা মতো পেছনে এসে বসাটাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, বাদ দিলাম। অভিক এলইডি রাইটিং বোর্ডের আঙ্গুল চালিয়ে পড়ার গভীরে নিয়ে যেতেই মনোযোগী হলো প্রতিটি ছাত্রছাত্রী। সুনিপুণভাবে প্রতিটা টপিক, প্রতিটা রুলসের, প্রতিটা থিওরির স্পষ্ট ব্যাখ্যায় কিছুক্ষণের জন্য হলেও পিনপতন নীরবতা নেমে এলো পুরো ক্লাসরুম জুড়ে। এমন শিক্ষকের ভূয়সী প্রশংসায় মনে মনে পঞ্চমুখ হলো ছাত্রছাত্রীরা। পড়া শেষ করে বেরিয়ে যাওয়ার সময় অভিক সবার উদ্দেশ্যে বলল, By the way, let me introduce myself. I am Abhik Fardin. I have joined the finance department as a lecturer. See you again very soon. সবাই তখন দাঁড়িয়ে ধপাস করে বসে পড়ার আগে অভিক ফিরে তাকালো পুনরায়। সবাই হকচকে শটান হয়ে দাঁড়িয়ে থাকলো। পেছনে তিনজন বেশি কথা বলছেন, নেক্সট টাইম আপনারা সামনে এসে বসবেন। বলেই অভিক বেরিয়ে গেল। সবাই সুজানাদের দিকে ফিরে তাকালো। তিনজন ধপাস করে বসে একে অপরের গায়ের উপর ঢলে পড়ল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল কাটা পাহাড়ের রাস্তা। ভিড় জমে উঠল ঝুপড়িগুলোয়। প্রাকৃতিক শোভামণ্ডিত ছবির পুরো আঙ্গিনা যেন অপরূপ এক লীলা খেলা। দৃষ্টি জুড়ে নান্দনিক অপসরী, এ যেন নান্দনিক সৌন্দর্যের পুরোধা। সৌন্দর্য পিপাসুদের কাছে পরম আকর্ষণীয় ভ্রমণের পিপাসা মেটানো চিরসবুজ শ্যামল সোনালী ক্যাম্পাসে হৈ হুল্লোড়ে মেতে থাকা বন্ধুমহল ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ঝকঝক করে এসে থামা শাটল ট্রেনের কাছে। রং বেরঙের এই শাটল ট্রেন তাদের কাছে পরম আপনের, নিত্যদিনের সঙ্গী। একের পর এক বগি দখল হলো। সবাই জায়গা দখল করে বসে পড়ল। কেউ ঘরমাক্ত গায়ে দাঁড়িয়ে রইল, কেউ ঠেস দিয়ে দাঁড়ালো, কেউ ক্লান্ত দুপুরেও ছবির ক্ষুদে শিল্পীদের পুরনো তার ছেঁড়া গিটারের তার সুর তুলল। গেয়ে উঠল সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সে বিখ্যাত গান, ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ। ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ। পেট ফুরে দে তো আল্লাহ, কলজা জলের তো আল্লাহ। পেট ফুরে দে তো আল্লাহ, কলজা জলের তো আল্লাহ। ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ, তো আল্লাহ, তো আল্লাহ। মাইটা গুদাম টয়নোর সানি
ঝরঝরাইয়া পরের পানি, মাঠটা গুদম টইনুর সানি। ঝরঝরাইয়া পরের পানি, আই ভিজিলে যেমন তেমন, তুই ভিজিলে পরাণ ফাটে যায়। আই ভিজিলে যেমন তেমন, তুই ভিজিলে পরাণ ফাটে যায়। ও হালাসান গলার মালা, পেট ফুরে দে তোমার লাই। ও হালাসান গলার মালা, পেট ফুরে দে তোমার লাই। পেট ফুরে দে তোমার লাই, কলজা জলের তোমার লাই। পেট ফুরে দে তোমার লাই, কলজা জলের তোমার লাই। ও হালাসান গলার মালা, পেট ফুরে দে তোমার লাই। গলার মালা, পেট ফুরে দে তোমার লাই। লা 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 লা। হাতের তালি আর মাথা দুলিয়ে সুর মিলিয়ে সবাই গিয়ে যেতে লাগলো। গিটারে আঙ্গুল চালাতে চালাতে হাতের কবজি দিয়ে হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে পাশে তাকাতেই নিখিলের চোখে পড়ল ক্লাসের টপারের দিকে, তার সাথে অঘোষিত শান্তিযুদ্ধ চলতে থাকা সেই মানবীর দিকে। চোখ সরু করে তাকাতেই নিহাত চোখ সরিয়ে খোলা জানালার বাইরে চোখ নিবদ্ধ করলো। তার উড়োচুল কাউকে বিরক্ত করছে, তা দেখার সময় তার নেই। তার পাশে বসেছে কেন? বন্ধুরা সবাই ফিসফিস করলো। দোস্ত, টপার প্লাস টপার ইকুয়াল কি হয়? ডাফার হয়। সবাই আবারও হো হো হাসিতে মেতে উঠল। সুজান আর মেহুল আসার সময় ট্রেন মিস করায় নিউ মার্কেট থেকে বাসে করে চলে এসেছিল, কিন্তু যাওয়ার সময় তো আর মিস করা যায় না। 52 মিনিটের এই পথটা তাদের কখন যে ফুরিয়ে গেল ঘূর্ণাক্ষরেও টের পেল না তারা। ঝকঝকে করে সেই শাটল থেমে যায় শহরের বটতলী রেলওয়ে স্টেশনে এসে। দলে দলে নেমে পড়ল সবাই আর মিলিয়ে গেল ভিন্ন ভিন্ন পথে। কাল সকালে তাদের আবারও দেখা হবে ঠিক এই স্টেশনে। তারা যে এক শহরের মানুষ। রোদ ছাতাটা বন্ধ করে 16 শহরের 2 নম্বর গেটে সেই কাঙ্ক্ষিত বাড়িটির গেট ঠেলে ভেতরে পা রাখল সুজানা। ওই নীল গগনে শেষ বিকেলে ক্লান্ত কর্মঠ কাঠপক্ষীগুলো যখন নিরে ফিরছে, সুজানা তখন পড়াতে এসেছে নবকুঠিরে। সূর্যি মামাও তখন ভারী পরিশ্রান্ত। বেলা করে পড়াতে এসেছে সুজানা। ভার্সিটি থেকে ফিরে খেয়ে দিয়ে যেই শুয়েছিল চোখটা লেগে গিয়েছিল। কি এক জ্বালা! এই টিউশনিটা বেশি দিন কন্টিনিউ করতে পারবে বলে মনে হয় না তার। বাড়ির দক্ষিণ পাশে কাজ করছে বাগানের মালি। সুজানা হাসলো মালির সাথে। তারপর বাড়ির ভেতরে পা রাখতে দেখলো শার্ট কোট পরা কয়েকজন লোক বসে আছে। সুজানাকে দেখে কেমন কৌতূহলী চোখে চাইলো। আজাদ সাহেব কিছু একটা বলতেই ওনারা মাথা দুলিয়ে নিজেদের কাজে মনোযোগ দিলেন। দোতলায় যাওয়ার পথে অভিকের সাথে দেখা হতেই বুকের ভেতর ধুকপুক করে উঠল তার। আজ ক্লাসে নিশ্চয়ই উনি সুজানাকে লক্ষ্য করেছিলেন আর ফিসফিস করাতে বিরক্ত হয়েছিলেন। অভিক নেমে আসতে আসতে জিজ্ঞেস করলো, কেমন আছেন সুজানা? সুজানা মাথা নেড়ে ভালো আছি বলার আগে অভিক নিচে গিয়ে লোকগুলোর সাথে হাত মিলিয়ে খোশ গল্পে মেতে উঠল। সুজানা দ্রুত পা চালিয়ে গেল। অনা আর আবিদ টেবিলের উপর বসে বসে কার্টুন দেখছে। সুজানা বলল, কি ওখানে কেন আবার? আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? সুজান, আজকেও আমরা এখানে পড়বো? কে বসিয়ে দিয়েছে এখানে? অভি। ও। আবিদ সুজানার দিকে ড্যাব ড্যাব করে তাকালো, বলল, সুজান দেরি করছো কেন? কান ধরো। সুজানা বড় বড় চোখ করে চাইলো, বলল, হ্যাঁ আমি? হ্যাঁ, অভি বলেছে টিচার দেরি করলে পানিশ দিতে। কানে না ধরলে কি করবেন? অভিকে বলে দিব। আচ্ছা, উনি কি করবেন? আবি আর অনার মতো আদর করবে না। মাফ করাই না মায়, আর দেরি করবো না ভাই। মর্জিনা এসে ট্রে রেখে গেল। সুজানা দেখলো চায়ের বদলে কফি আর 2 রকমের নাস্তা। সুজানা কিছু জিজ্ঞেস করার আগেই মর্জিনা বলল, ছোট বাবু বলেছে তোমাকে চায়ের বদলে কফি দিতে, তাই বড় বউ কফি দিয়েছে, খাইয়া লও। সুজানা খেলো কোনো উপায়ন্তর না দেখে, তবে আগের মতো অত খারাপ লাগলো না। সুজানা পড়ানো শেষ করে ড্রয়িং রুমে আসতেই দেখলো নতুন শাড়ি পরা কয়েকটা ভদ্র মহিলা। নিশ্চয়ই বেড়াতে এসেছেন ওনারা। পুরুষ মানুষ কাউকে দেখা গেল না, অভিক আর আহনাফ ছাড়া। আহনাফ সুজানাকে দেখে জানতে চাইলো, কেমন আছেন সুজানা? ওরা ঠিকঠাক পড়ছে তো?
হ্যাঁ পড়ছে ভাইয়া, দুষ্টুমি তো করবেই, এখনো ছোট তাই। বলতে না বলতে অনা আর আবির ছুটে এসে বাবার পাশে গিয়ে বসলো। আহনা বলল। এই তো চলে এসেছে। অভিক সুজানাকে গাড়িতে তুলে দিয়ে আয়। অভিক মাথা তুলে সুজানার দিকে তাকালো। সুজানা বলল। না না না, আমি চলে যেতে পারবো ভাইয়া, সমস্যা হবে না। আমাকে ম্যাডাম কেন রেখেছে? অভিক চোখ নামিয়ে ফোনে মনোযোগ দিল। আনিকা ছুটে এসে বলল। সুজানা আসো না। আরে আমার আমার চাচি আপনার সাথে দেখা করতে চাইছিলেন। বলি হাত ধরে নিয়ে গেল আনিকা। সুজানা বলল। কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। গাড়িতে করে যেতে পারবেন, এমনিতেই দেরি হয়েছে। আসুন, আমার মা আর চাচি অনেক দিন পর এসেছেন। সুজানাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেল আনিকা। সুজানাকে দেখেই সবাই নড়ে চড়ে বসলো। সুজানা সালাম দিতে আনোয়ারা বেগম উত্তর দিলেন, বললেন। বসো, কি নাম তোমার? সুজানা নিজের নাম বলে আবারও আনিকার দিকে চাইলো। আনিকা বলল। এই মা, আমার আম্মাও নেই, এত লজ্জা পাওয়ার কি আছে? শোনো মেয়ে, একটা উপদেশ দিই তোমাকে। মেয়ে বড় হয়েছে, কেউ যখন কথা বলতে ডাকবে তখন একদম চুপচাপ থাকবে, আর যেটা জিজ্ঞাসা করবে সেটার উত্তর দেবে, মনে থাকবে? জি। বেআইন ছোট মানুষ, তাই লজ্জা পাচ্ছে হয়তো। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আসেন? কোথায় থাকো? আমি না আর ভাই সরিষা বাড়ির পথে যে বিল্ডিংটা দেখা যায়, ওখানে 3য় তলায় ভাড়া থাকি আমি। আমার গ্রামের বাড়ি পটিয়া। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাবা কি করেন? সুজানা কিছু বলতে যাবে, তখনই আবিদের ডাক ভেসে এলো। সুজান সুজান, অভি এখন যেতে বলে, এখন ডাকে, এখন এখন। আচ্ছা আচ্ছা, যাচ্ছে বাপু। আবিদ চলে গেল। কিছুক্ষণ পর অনা এলো। সুজান, সুজান, অফি এখন ডাকে, নইলে মার দিবে। এক্ষুনি আসো, আসো তাড়াতাড়ি আসো, আসো না। এই বজ্জাত, তুই আমার ছেলের নাম ধরে ডাকলি কেন? ভোবো, অফি আমার ছিলে, মাইসান। সবাই হেসে উঠল তার কথায়। সালমা বেগম খুন্তি দেখিয়ে বললেন। সূচনা যাবে না, যাবে না মানে যাবে না। তাহলে অফি কুলে করে নিয়ে যাবে। সালমা বেগম চোখ বড় বড় করে তাকালেন। সুজানার ইচ্ছে হলো মাটি ফাঁক করে ঢুকে পড়তে। ওরা বেরিয়ে যেতে যেতে চিল্লিয়ে চিল্লিয়ে বলল। অফি, অফি তাড়াতাড়ি আসো, টিচারকে কুলে করে নিয়ে যাও।